খামেনির জানাজায় শোকার্ত মানুষের ঢল, বিভিন্ন দেশের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন, নিরাপত্তার কারণে যোগ দেননি মোস্তফা। জামায়াত গণতান্ত্রিক নয়, রেজিমেন্টেড রাজনৈতিক দল, মন্তব্য মির্জা ফখরুলের। উন্নয়নে বৈষম্য হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাক্তার শফিকের। তিস্তা প্রকল্প করিডোর ইস্যুতে বাংলাদেশ চীন সম্পর্কের গতিপথের বিষয়ে নজর রাখছে ভারত, ঠিক সময়ে ব্যবস্থা জানিয়েছেন জয়সওয়াল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তবে নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারছেন না আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি। শুক্রবার জুমার নামাজের শেষে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে রাখা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন হামলা নিহতদের মরদেহ। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা ও বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। তেহরানে ঢল নেমেছে শোকার্ত মানুষের। নাইম আহমদের ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর যুদ্ধের ব্যাপকতা বাড়ায় খামেনির দাফন করা যায়নি। অবশেষে হত্যাকাণ্ডের 4 মাস পরে শুরু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুক্রবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে নিহতদের মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে নেওয়া হয়। জুমার নামাজ শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বরা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না বর্তমান ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। এই শাহাদাত আমাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। আজ আরো দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে বলছি, শহীদ নেতা ও সকল শহীদের রক্তের জন্য আমরা তাদের জবাবদিহিতা করব। খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিদের মধ্যে আছেন 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 61 দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাড়ছে ভিড়। নিরাপত্তার খাতিরে বন্ধ ইরানের আকাশসীমা। সর্বোচ্চ নেতার স্মরণে পুরো তেহরানের রাস্তায় রাস্তায় চলছে সাধারণ ইরানিদের আহাজারি। শনিবার ও রবিবার শোক অনুষ্ঠান চলবে। এ সময় তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানে আয়োজন করা হবে শোকযাত্রার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব শ্রেণী পেশা ও মতের ইরানিদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের কর্মকর্তাদের ধারণা দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে 7 দিনের এই আনুষ্ঠানিকতায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ অংশ নিতে পারেন। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। মন্ত্রী আরও বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করে। এ সময় জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদ প্রতিটি শর্ত সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। ইসলাম, আমি এর আগে বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এখানে যেমন মুসলমান আছে, তেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে একসাথে কাজ এখানে করতে চায়।
এদিকে তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলী নির্মিত সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সলেমান আলীর এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদী তিনি। সলেমানের উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বিলাল হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ অনেকে এ সময় তার সঙ্গে ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সকাল 10টায় নেত্রকোনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিক বলেন, এদেশের 1 ইঞ্চি বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়ে যেতে হবে। এদেশ সবার, তাই দেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবো না। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাবো। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়ায় যাবো। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে। তিনি বলেন, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। এদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, সাংবাদিকতার নামে ক্ষমতার তোষণ থেকে গণমাধ্যমকে বের করার সংস্কৃতি চালু হয়েছে দেশে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশের আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা হয় শুক্রবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এই সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকে যে কোনো সভ্য সমাজ এবং রাষ্ট্রের আয়না হিসেবে গণ্য করা হয়। আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে মন্ত্রী পরিষদ আমাকেও একজন সদস্য রেখেছেন ওখানে। কাজটা করার জন্য আপনাদের মধ্যে কিন্তু এক্সপার্ট লাগবে। সরকার, রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। গণমাধ্যমের কিন্তু প্রধান কাজ হচ্ছে সত্যের মধ্যে মানুষকে সত্যকে হাজির করা। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকবে, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ডিজিটাল অপরাধ দমনে প্রচলিত আইন অপ্রতুল। তিনি নির্ভয়ে নিঃসংকোচে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর জোর দিয়ে বলেন, স্তবকতা বাদ দিয়ে সঠিক সমালোচনা করতে হবে। সাংবাদিকদের কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীদেরকে তুষ্ট করার জন্য স্তবকতা। আমরা অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বপ্রথম বিদেশ সফরের পরে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এটা স্বস্তির জায়গা। সরকারের পক্ষ থেকে কোনো সময় মেইন স্ট্রিম মিডিয়ার সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হচ্ছে না, এটা স্বস্তি। কিন্তু এই কথাও সত্যি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে নানাভাবে ভালো কাজেরও অযথা সমালোচনা, নানা মানুষকে মেলাইন করা এবং নানাভাবে মানুষকে কিংবা ভালো রাষ্ট্রের ভালো কাজগুলোকে ডিসক্রেডিট করা একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় সময় এসেছে আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপসাংবাদিকতা, অপতথ্য, অপপ্রচার যারা চালাবেন তাদের বিরুদ্ধে আপনাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উচ্চ আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়েও কথা বলেন আলোচকরা। এই জায়গায় দীর্ঘকাল সাংবাদিকরা আদালতে প্রবেশ করতে পেরেছে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। হঠাৎ কি এমন হলো যে সাংবাদিকরা আদালতে প্রকাশ করতে পারবে না? আমি মনে করি জনগণের তথ্য জানার অধিকার আইনের মধ্যে লিপিবদ্ধ আছে। আসলে এটা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না। যেখানে সারা দুনিয়াতে
লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না। এটি কোনো সঠিক কাজ হইতে পারে না। গণমাধ্যম যত নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে, সমাজে মানুষের মনোজগতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তত বেশি স্থান করে নেবে বলেও উল্লেখ করেন আইনজীবী ও সাংবাদিক নেতারা। প্রতিষ্ঠা করা যায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ খেলা কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছে। আর খুনে জড়িত অভিযোগে 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। খেলা দেখা কেন্দ্র করে তাৎক্ষণিক বাগবিতণ্ডা থেকে ছুরিকাঘাতের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। এদিকে দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘটনা গেল মঙ্গলবার রাতের। জাপান ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে আদাবর এলাকায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে সেখানে হামলা চালানো হয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দামের ওপর। পরে হাসপাতালে নেওয়া হলে আবুল বাশার মারা যান সেখানেই। গুরুতর আহত অবস্থায় আরেক নেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। হত্যার সাথে সরাসরি জড়িত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কোনো তথ্য পাননি তারা। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে। খেলায় হার জিত থাকবে, যেটা হোক আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। এ ঘটনায় ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অবক্ষয় রোধ না করা গেলে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ সহ নানা কারণে এইচএসসিতে ঝরে পড়ছে বড় সংখ্যক শিক্ষার্থীদের লেখাপড়ার অনীহা, অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি উচ্চশিক্ষার পরও চাকরি নিয়ে অনিশ্চয়তাকেও দুষছেন বিশ্লেষকরা। সরকারকে এখনই সময়োপযোগী পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধানের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন আরিফিন শাওন। বৃহস্পতিবার থেকেই সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হিসাব বলছে নিবন্ধন করেও 36% শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। এমনকি প্রথম দিনেই পরীক্ষায় অনুপস্থিত 24,000-এর বেশি শিক্ষার্থী। 2024-25 শিক্ষাবর্ষে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 5.5 লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবার। এর কারণ হিসেবে অর্থনৈতিক অসচ্ছলতা, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রায় 51% মেয়েদের বিয়ে হয়ে যায়, এটা বাংলাদেশের চিত্র। তো এর ভিতরে তো অনেক মেয়ে ডেফিনেটলি তাদের যখন বিয়ে হয়ে যায় তারা আর এই পরীক্ষাটাকে বা লেখাপড়াটাকে একটা গৌণ বা একটা ছোট ব্যাপার বলে মনে করে। আর একটা জিনিস, আমাদের দেশে অলমোস্ট বেকারত্ব, কর্মসংস্থানের খুবই সমস্যা। এখানে একটা ছেলে যে উচ্চ শিক্ষা লাভ করে ইন্টারমিডিয়েট অথবা অনার্স বা ডিগ্রি বা পাশ করে যে চাকরি পাবে, এরকমের নিশ্চয়তার দেওয়ার মতো কোনো জায়গা বাংলাদেশে নেই। কারণ যদি দেখি যে মেয়েদের ক্ষেত্রে সাধারণত যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর তারা আর পড়াটা প্রয়োজন মনে করে না। আর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা শহরে না হলেও একটু গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তারা কিন্তু এই পড়াশোনার চাইতে তারা দৈনন্দিন যে আর্নিং, যে আমি উপার্জন করব, যেটা ফ্যামিলি চালাবো, সেটাতেই তারা গুরুত্ব দেয়।
শিক্ষার্থীদের লেখাপড়া থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাতেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আসলে কি কি সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো দিয়ে তাদের ধরে রেখে যদি তাদেরকে স্কিল করা যায়, আমার মনে হয় গভর্নমেন্টের প্রথমেই এটা দেখা উচিত। কাজের সাথে সাথে যদি তাদেরকে আমরা যেটাকে ইন্টার্নশিপ বলি, ওদের পড়ার সাথে সাথে কিছু সময় যদি যেখানে কাজ করার সুযোগ হয় সেখানে দেওয়া যেতে পারে, তাহলে দুটার মধ্যে তারা হয়তো সমন্বয় করতে পারে, কিছুটা ইন্টারেস্ট হতে পারে। এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমরা সরকার বলেন আর আমাদের সমাজ বলেন আর আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমরা কেন এই ছেলেদেরকে এই পর্যায়ে আনতে পারলাম না? এই স্ট্রিম থেকে যেন বাদ না পড়ে, সেজন্যই তাদের বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দেওয়া। মেয়েদের ব্যাপারে আরও একটু ম্যান্ডেট কড়াকড়ি করতে হবে, তারা যেন বাল্য বিবাহ অর্থাৎ 18 বছরের আগে যেন বিয়েটা না করতে পারে। শুধু বাজেটের শিক্ষাখাতে বাড়তি বরাদ্দ নয়, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার বলেও মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের উপর নজর রাখছে ভারত, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের ঘটনা প্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলেও জানান। চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে বেজিং সফরে যে কথাবার্তা হয়েছে তার সম্ভাব্য প্রভাবের উপরেও ভারতের নজর আছে বলে জানান রণধীর জয়সওয়াল। নতুন বাজেটে 63টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর নতুন কোনো কর আরোপ না করায় বাজারে নিত্যপণ্যের দাম কমবে এমনটা আশা থাকলেও বাস্তবে তার কোনো চিহ্ন নেই। রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম নেওয়া হচ্ছে আগের মতোই। ব্যবসায়ীরা বলছেন, নতুন শুল্ক ছাড়ের আওতায় আমদানি করা পণ্য বাজারে আসার পরই প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। আরও জানাচ্ছেন মেজবা রহমান। রাজধানীর পলাশী কাঁচা বাজার, শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোলের দাম কমলেও টমেটোর বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। গাজরের দাম একটু বেশি, তারপরে আপনার টমেটো সিজন তো এখন 180 টাকা, 70 টাকা, ভালোটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই সপ্তাহেও মাছের দাম বেশ চড়া। চাষের পাঙ্গাস, রুইয়ের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চিংড়ি কিংবা ইলিশ মাছ। মাছের একটু সংকট, মানে গাড়ি মাছ ঈদের পরে তো এ পর্যন্ত দাম ঠিক আছে, এবারে সমান দামে আছে, আগের দামে আছে। মাছ গাঙ্গে কম, মানে ওই যে কয় ধরতে দিছে সাগরে, ওটা চিটাগাঙ্গের মাছ। আমাদের বরিশালে, ফরিদপুরে এখানে মাছ কম, চাঁদপুরে মাছ কম। এদিকে সপ্তাহান্তে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর 120 টাকা কমে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি, আর আগে সেই 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। 180 ছিল, 190 হয়েছে। আর দেশি মুরগির দাম একটু তুলনামূলক কম, 600 টাকা কেজি। দেশি মুরগির আমদানি আছে 600 টাকা কেজি, আগে ছিল 720 টাকা কেজিতে, 120 টাকা কমছে দেশি মুরগি। 800 কম আর গরু হইব না, এই কথা। 800 রুপি থাকবো ভালো করে, কিন্তু 800 রুপি খাইতে দিব। চালের দাম স্থিতিশীল থাকলেও পলয়ের চালের দাম এখনও আকাশচুম্বী। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। তবে দাম বিক্রির পর বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ততা বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। পলয় চালের দাম একটু বেশি, হ্যাঁ। পলয় চাল এখন চলেও কম, দাম বাড়াতে একটু কমই চলে। এদিকে বাজার করতে এসে যেন চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে ক্রেতাদের। টমেটো হয়তো অফ সিজনে, সেজন্য দাম বেশি হতে পারে, কিন্তু মাছের দাম কেন বেশি এটা বুঝলাম না। মাছের চাহিদাটাও বাড়ছে হয়তো বা, তো মাছ একটু দাম বেশি। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হওয়া নয়, বাজেটে ঘোষিত সুবিধা যাতে সাধারণ মানুষ পায় তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সাধারণ জনগণ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে হামের প্রকোপে গেল 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও 1107 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আক্রান্ত উপসর্গ দেখা দেয়া শিশুদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষা ও ক্লিনিক্যাল উপসর্গের উপর ভিত্তি করে আক্রান্তের এই সংখ্যা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জনস্বাস্থ্যবিদরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলিতে নজরদারি জোরদার করার পাশাপাশি শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা।
আগামী 6 মাসের মধ্যে দেশের সব 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কাজ চলছে। কিডনি রোগীদের চিকিৎসা সেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে জানিয়েছেন। তিনি বলেন, যেন চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়। স্বাস্থ্য খাতে আপনারা চিন্তা করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে দেখবেন কি প্রকার কাজ আমরা করেছি। যে মনোহরদীতে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ সারা বাংলাদেশের সকল 50 শয্যা হাসপাতালকে আমরা 1 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলি, সেগুলিতে 50 বেডের ডায়ালাইসিস কিডনি, যেটা সবচেয়ে বেশি এখন রোগটা দেখা যাচ্ছে, আর জেলা সদর হাসপাতালে 10 বেড কিডনি ডায়ালাইসিস হাসপাতাল। আপনারা জানেন, আমি নরসিংদীতে একটা মেডিকেল কলেজের অনুমতি নিয়েছি এবং কাজ শুরু হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খামেনির জানাজায় শোকার্ত মানুষের ঢল, বিভিন্ন দেশের প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন। নিরাপত্তার কারণে যোগ দেননি মোস্তফা। জামায়াত গণতান্ত্রিক নয়, রেজিমেন্টেড রাজনৈতিক দল, মন্তব্য মির্জা ফখরুলের। উন্নয়নে বৈষম্য হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাক্তার শফিকের। তিস্তা প্রকল্প করিডোর ইস্যুতে বাংলাদেশ চীন সম্পর্কের গতিপথের বিষয়ে নজর রাখছে ভারত, ঠিক সময় ব্যবস্থা জানিয়েছেন জয়সওয়াল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।